প্রশ্নে দেয়া আছে কিলোমিটারে প্রকাশ করো। কতে দেয়া আছে 40,390 সেন্টিমিটার। এখন আমরা কিভাবে করব? আমরা কি জানি? আমরা প্রথমেই যেটি জানি সেটি লিখে ফেলি যে সেন্টিমিটারের সাথে কিলোমিটারের সম্পর্ক কি? আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ 1,00,000 সেন্টিমিটার সমান আমরা কি জানি? 1 কিলোমিটার। তাহলে আমরা কি জানি? 1 সেন্টিমিটার সমান তাহলে কি হবে? আরো কম হবে। তাহলে 1/1,00,000। আর 40,390 সেন্টিমিটার সমান কি হবে? আরো বেশি। অর্থাৎ 1 গুণ 40,390 ভাগ 1,00,000। তাহলে আমরা ভাগ করলে কি পাবো? আমরা ভাগ করলে পাবো 0.40390। তাহলে আমরা কি পাচ্ছি? 0.40390 কিলোমিটার। এখন এরপরে ক্ষতে কি দেওয়া আছে? 75 মিটার 250 মিলিমিটার। প্রথমে কি করতে হবে? 75 মিটারকে কিলোমিটারে, এরপরে 250 মিলিমিটারকে কিলোমিটারে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি? আমরা প্রথমে পাচ্ছি যে মিটারের সাথে সম্পর্ক কি? আমরা জানি 1000 মিটার সমান কি জানি? 1 কিলোমিটার। তাহলে 1 মিটার সমান কি হবে? আরো কম, 1/1000। আর 75 মিটার সমান কি হবে? 1 গুণ 75 ভাগ 1000 কিলোমিটার। অর্থাৎ কত? আমরা কি পাবো? 0.75 কিলোমিটার। এখন এরপর 250 মিলিমিটারটাও করে ফেলি। আমরা কি জানি? 10 লাখ মিলিমিটার সমান আমরা কি জানি? 1 কিলোমিটার। তাহলে 1 মিলিমিটার সমান কি হবে? আরো কম হবে। তাহলে 1/10 লাখ কিলোমিটার। আর তাহলে 250 মিলিমিটার সমান আমরা কি পাবো? 1 গুণ 250 ভাগ 10 লক্ষ কিলোমিটার। তাহলে আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো 0.00025 কিলোমিটার। আমাদেরকে বলেছে সম্পূর্ণটিকে কিলোমিটারে নিয়ে আসতে। তাহলে আমরা কি করব? এই কিলোমিটারটি এবং এই কিলোমিটারটি যোগ করে দিব। তাহলে আমরা কি পাচ্ছি? 75 মিটার 250 মিলিমিটার সমান কত? 0.075 যোগ 0.00025 কিলোমিটার। অর্থাৎ কি পাচ্ছি? অর্থাৎ আমরা পাচ্ছি 0.07525 কিলোমিটার। আমাদেরকে দেয়া আছে 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা 5.37 ডেকামিটারকে মিটারে, এরপর ডেসিমিটারে প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা কি জানি? আমরা লিখব, আমরা জানি 1 ডেকামিটার সমান কি জানি? আমরা 10 মিটার। তাহলে আমরা কি লিখব? সুতরাং 5.37 ডেকামিটার সমান 10 গুণ 5.37 মিটার। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি 53.7 মিটার। একইভাবে এখন আমরা কি জানি? আবার 1 ডেকামিটার সমান কি জানি? 100 ডেসিমিটার। তাহলে 5.37 ডেকামিটার সমান কত হবে? 100 গুণ 5.37 ডেসিমিটার। অর্থাৎ কত? অর্থাৎ হচ্ছে 537 ডেসিমিটার। প্রশ্নে বলা আছে নিচের কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো। ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। কতে দেয়া আছে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা, বা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের ভূমির মান দেওয়া আছে 10 আর উচ্চতা দেওয়া আছে 6। আমরা 2 দ্বারা ভাগ করলে এখানে 1 আর এখানে পাবো 5। তাহলে 5 গুণ 6 অর্থাৎ 30 বর্গ
মিটার। যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ মিটার। আর খতে দেয়া আছে, তাহলে এখান থেকে আমরা একইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো 2/1 গুণ ভূমি এর মান 25 এবং উচ্চতা এর মান 14 বর্গ সেন্টিমিটার। আর এখানে আমরা লিখব বর্গ মিটার। তাহলে এখান থেকে আমরা 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো 1 আর এখানে পাবো 7। তাহলে 7 গুণ 25 করলে আমরা পাবো 175 বর্গ সেন্টিমিটার। প্রশ্নে আমাদেরকে দেয়া আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি এটি একটি আয়তক্ষেত্র। আপনারা সুন্দর করে এঁকে নেবেন। এখন যদি এর দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ হয়, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি প্রস্থ ক, তাহলে দৈর্ঘ্য হবে তার কত গুণ? 3 গুণ, অর্থাৎ হয়ে যাবে কত? 3 ক। এখন বলেছে এর চারিদিকে যদি আমরা একবার ঘুরে আসি অর্থাৎ প্রদক্ষিণ করি, তাহলে কি ঘটবে? তাহলে এখানে আমাদেরকে বলেছে 1 কিলোমিটার হাঁটা হয়। তাহলে 1 কিলোমিটার যেটি আমরা পাচ্ছি সেটি আসলে কি? সেটি হচ্ছে এটির পরিসীমা। কারণ হচ্ছে চারিদিকে ঘুরে আসা মানে হচ্ছে তার পরিসীমার পরিমাণ ঘুরে আসা। তাহলে 1 কিলোমিটার পরিমাণ তাহলে ঘোরা হয়, আর এই 1 কিলোমিটার হচ্ছে আমাদের পরিসীমা। এই যে পরিসীমাটি কিলোমিটারে দেওয়া আছে, এটিকে আমরা কি করব? হিসাবের সুবিধার্থে মিটারে নিয়ে যাব। অর্থাৎ কত হবে? 1000 মিটার। কারণ আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এখন আমরা সমস্যায় চলে আসি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ধরি প্রস্থ কত? প্রস্থ ক। তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এর 3 গুণ, অর্থাৎ 3 ক। এখন তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে আমাকে কি বলেছে? এর চারিদিকে ঘুরে আসলে 1 কিলোমিটার হাঁটা হয়, অর্থাৎ পরিসীমা। আমরা সরাসরি কি লিখবো? প্রশ্ন মতে 3 ক যোগ ক গুণ 2, অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান পরিসীমা, অর্থাৎ কত? 1000 মিটার। তাহলে কি পাচ্ছি এখান থেকে? 2 গুণ 4 ক সমান 1000। তাহলে এখান থেকে পাচ্ছি 8 ক সমান 1000। ক সমান পাচ্ছি 1000 ভাগ 8। তাহলে সুতরাং ক সমান আমরা কত পাচ্ছি? 125। এগুলোতে আমরা বা দেব। তাহলে এখন এই ক কে আমরা কি ধরেছিলাম? প্রস্থ। তাহলে সুতরাং প্রস্থ কত পেলাম আমরা? 125 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? এর 3 গুণ, এবং তাহলে দৈর্ঘ্য 125 গুণ 3 মিটার, অর্থাৎ কত? 375 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। প্রশ্নে বলা আছে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কে চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? আমাদেরকে কি দেয়া আছে? লম্বা দেয়া আছে 100 মিটার এবং চওড়া দেয়া আছে 50 মিটার। বলেছে এর চারিদিকে বেড়া দিব আমরা। চারিদিকে মানে তো আমরা কিছুক্ষণ আগে বলেছি কি? পরিসীমা। তাহলে চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে 100 টাকা করে খরচ হয়। এখন আমাদেরকে বলেছে তাহলে বেড়া দিতে মোট কত খরচ হবে? তাহলে প্রথমের কাজটি আমাদের কি? প্রথমের কাজটি হচ্ছে আমাদের পরিসীমা বের করে আনা। অর্থাৎ তাহলে আমাদের কত মিটার জুড়ে আমাদেরকে বেড়া দিতে হবে সেটি আমরা বের করে নিব, তারপর খরচটি বের করব। তাহলে প্রথমে আমরা কি লিখব? আমাদেরকে দেয়া আছে লম্বা কত? 100 মিটার এবং চওড়া 50 মিটার। তাহলে পরিসীমা সমান আমরা কি পাবো? পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সরাসরি আমরা মানগুলো বসিয়ে দিই। 100 যোগ 50 মিটার, অর্থাৎ কত? 300 মিটার। এখন তাহলে আমরা কি জানি? 1 মিটারে খরচ হয় কত? 100 টাকা। তাহলে আমাদের এখানে কত মিটার বেড়া দিতে হবে? 300। তাহলে 300 মিটারে খরচ হয় কত? আরো বেশি, অর্থাৎ 100 গুণ 300 টাকা, অর্থাৎ আমরা পাচ্ছি 30,000 টাকা। প্রশ্নে দেওয়া আছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে এক ধরনের আয়তক্ষেত্র যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ নয়।
তাহলে এখন এই সামান্তরিকের আমাদের কি দেয়া আছে? ভূমি দেয়া আছে 40 মিটার এবং উচ্চতা দেয়া আছে 50 মিটার। তাহলে আমরা উচ্চতাকে এঁকে নেই, উচ্চতা দেয়া আছে আমাদের 50 মিটার। এখন আমাদের বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? প্রথমে তো আমরা লিখে নিব, দেয়া আছে, কি দেয়া আছে? দেয়া আছে হচ্ছে আমাদের ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার। এখন তাহলে ক্ষেত্রফল কত হবে? সুতরাং ক্ষেত্রফল সমান আমরা কি জানি? ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ 50 গুণ 40 বর্গ মিটার। তাহলে এখান থেকে আমরা সাইড নোট দিতে পারি যে যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা, তাহলে আমরা এখান থেকে কত পাবো? 2000 বর্গ মিটার। আর ক্ষেত্রফল সবসময় বর্গতে থাকবে। এরপরে আমাদেরকে দেয়া আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ঘনক বলতে আমরা কি বুঝি? ঘনক বলতে আমরা বুঝি যার 6টি তল রয়েছে এবং প্রত্যেকটি তল সমান, অর্থাৎ সুষম, এবং প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। এখন তাহলে এক ধারের দৈর্ঘ্য দেয়া আছে আমাদের 4 মিটার। তাহলে এখন আমরা এই এক ধারকে ধরে নেই এ। এখন তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a স্কয়ার। তাহলে এখন এর আগে আমরা কি লিখব? ধরি ঘনকের এক ধারের দৈর্ঘ্য এ একক লিখতে পারি। তাহলে এই ইকুয়ালস তাহলে কত হয়ে গেল? 4 মিটার। এখন আমরা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ারে আমরা এর মান বসিয়ে দিব, অর্থাৎ 6 ইন্টু 4 স্কয়ার। তাহলে কত হয়ে গেল? 6 ইন্টু 16, আর এখানে বর্গ একক, এখানে বর্গ, তাহলে কি হয়ে যাবে? এককটা কি এসে দেওয়া আছে? মিটারে, বর্গ মিটার, এখানে বর্গ মিটার, অর্থাৎ কত? 96 বর্গ মিটার। তাহলে আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, বা তলগুলোর ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ মিটার। প্রশ্নে দেয়া আছে জোসেফ তার 1 খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করেন? তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু দেয়া আছে 1 খণ্ড জমিতে উৎপাদন করেন কত? 500 কেজি 700 গ্রাম। তাহলে এই 700 গ্রামকে আমরা কি করব? আমরা এই গ্রামকে কেজিতে নিয়ে গেলে কি হবে? 0.7, অর্থাৎ হয়ে যাবে 500.7 কেজি। এখন তাহলে 11 খণ্ড জমিতে কত হবে? আরও বেশি। তাহলে 11 খণ্ড জমিতে উৎপাদন করেন কত হবে? 11 গুণ 500.7 কেজি। এখন তাহলে আমরা কি করতে পারি? দেখুন এখানে 500 গুণ যদি 11 করি তাহলে আমরা পাবো কত? 5500। এখন এই 5500 আমরা আপাতত লিখছি না। আর দেখুন এখানে রয়েছে 0.7, অর্থাৎ 0.7। এই 0.7কে যদি আমরা 11 দ্বারা গুণ করে দিই তাহলে কি আসবে? 7.7। এটি আপনারা জানেন। তাহলে এখন এই 5500 সাথে 7 যোগ হয়ে কত হবে? 5500 7.7 কেজি। এভাবে আপনারা চাইলে হিসেবগুলো সহজে নিজেরা করতে পারবেন। পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে বলা আছে পরশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে? তাহলে আমাদেরকে তো আমরা জানি যেটি চাইবে সেটিকে আমরা হাতের ডান পাশে রাখবো। তাহলে যেহেতু আমাদেরকে চেয়েছে কি পরিমাণ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা প্রথমে তাহলে কি লিখব? 16 একর জমিতে উৎপন্ন হয় 28 মেট্রিক টন। তাহলে 1 একর জমিতে কি আরও বেশি হবে না কম হবে? অবশ্যই আরও কম হবে, অর্থাৎ 28 ভাগ 16 মেট্রিক টন। তাহলে এখন আমরা ভাগ করে দিই। ভাগ করে দিলে আমরা কি পাবো? আমরা পাবো
1.75 মেট্রিক টন। আমরা তো ভাগ করতে পারি, তাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 16 ভাগ যদি 28 করি তাহলে এখানে কত হবে? 16 একে 16, এখানে থাকবে 12, এখানে একটি শূন্য নামালে এখানে বসবে দশমিক। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 16 গুণ 7 অর্থাৎ 112। তাহলে এখানে কত পাচ্ছি? 8, আর একটি শূন্য নামালে এখন কত পাচ্ছি? 16 গুণ 5 অর্থাৎ 80। তাহলে 1.75 মেট্রিক টন। এখন দেখুন এখানে 0.75কে আমরা কি করব? আমরা জানি 1000 কেজিতে 1 মেট্রিক টন। তাহলে যদি 1 মেট্রিক টন সমান কত হয়? 1000 কেজি হয়। তাহলে দেখুন তো 0.75 মেট্রিক টনে কত হয়? অবশ্যই 750 কেজি হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? আমাদের দাঁড়াচ্ছে 1 মেট্রিক টন 750 কেজি। তাহলে আমরা লিখতে পারি এটিকে 1 মেট্রিক টন, আর 0.75কে অর্থাৎ 0.75কে আমরা নিয়ে গেলাম কেজিতে, অর্থাৎ হয়ে গেল 750 কেজি। আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি স্টিল মিলে 1 মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়? তাহলে আমাদেরকে কি পরিমাণ, তাহলে পরিমাণটা আমরা শেষে লিখব। অর্থাৎ আমরা জানি 1 মাস সমান তো 30 দিন। তাহলে আমরা প্রথমে লিখে নিই 1 মাস সমান 30 দিন, আর উপরে আমরা জানি লিখে নেবেন। তাহলে এখন আমরা কি লিখব? 30 দিনে তৈরি হয় কত? 20,000 মেট্রিক টন রড। তাহলে একদিনে কি পরিমাণ হবে? আরও কম হবে। তাহলে একদিনে হবে 20,000 ভাগ 30 মেট্রিক টন রড। তাহলে 0 প্রথমে আমরা কেটে দিলে পাচ্ছি 2000 ভাগ 3। তাহলে এখন আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে দেখুন 3 ভাগ 2000 করলে 3 6 আমরা কত পাচ্ছি? 18। 2 আবার শূন্য নামলো, 3 6 18, আবার 2 এখানে বিয়োগফল, তাহলে আবার শূন্য নামলো, তাহলে এখানে আবার 3 6 18। এখন দেখুন আবার 2 নামলো। এখন কি করব? আমরা যদি দশমিক আনি তাহলে কি হবে? এখানে শূন্য নামবে। তাহলে 3 6 আবার কত? 18 বিয়োগফল 2, আবার শূন্য নামলে 3 6 18, আবার বিয়োগফল 2, আবার যদি শূন্য নামে 3 6 18 বিয়োগফল 2। এখন এরপরে থাকছে কত? আমরা আর যদি না নিই তাহলে হবে কত? 3 ভাগের 2। তাহলে দেখুন এখানে প্রথম অংশটি কি? মেট্রিক টন। তাহলে 666 মেট্রিক টন। এরপরেরটি কি? এরপরেরটি হচ্ছে আমার কেজি, 666 কেজি। 666 সমস্ত 3 ভাগের 2 আমরা লিখলাম। এখানে কিন্তু চাইলে আমরা আরও অনেক দিকে কিন্তু বাড়াতে পারি। তাহলে দেখুন এখানে যদি আমরা আরও শূন্য আনতাম তাহলে আরও এভাবে বাড়তে থাকতো। তাহলে এটিকে আমরা তখন কিসে নিয়ে যেতে পারতাম? 666 কেজির পরে এরপরে আমরা চলে যেতে পারতাম গ্রামে। কারণ হচ্ছে তখন কি হতো? এখানে টনের পরে অর্থাৎ কেজিতে হিসেব করি তাহলে এখানে 999 কেজি পর্যন্ত কভার করতো, কারণ এরপরে চলে যেত টনে। এরপরে তাহলে অংশটি কিসে চলে যেত? গ্রামে চলে যেত। তখন এভাবে করে যেহেতু 6 6 6 করে বাড়ছিল, তখন আমরা তাহলে কি লিখতে পারতাম? আমরা লিখতে পারতাম 666 আসলে মেট্রিক টন প্রথমে। এরপরে ব্যাপারটি কি লিখতে পারতাম আমরা? 666 কেজি। আর এরপরে আমরা লিখতে পারতাম 666 সমস্ত 3 ভাগের 2 গ্রাম। কারণ আমাদের এখানে 666 করে এখানে 6 অর্থাৎ 6 6 6 6 করে যেতেই আছে। তাহলে আমরা এটিকে সারসংক্ষেপে ডট 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 দিয়ে দেখাবো 3 ভাগের 2। আর আমরা সংক্ষেপে তখন কি লিখব? সংক্ষেপে লিখব 666 মেট্রিক টন, 666 কেজি, 666 সমস্ত 3 ভাগের 2 গ্রাম। প্রশ্নে দেওয়া আছে একজন ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করেন। এই হিসাবে তিনি কি পরিমাণ ডাল 1 মাসে বিক্রয় করেন? তাহলে এখন আমরা প্রথমে কি জানি? একদিনে বিক্রয় করেন কত? 20 কেজি 400 গ্রাম। তাহলে এই 400 গ্রামকে কেজিতে নিয়ে গেলে কি হবে? 0.4 অর্থাৎ 20.4 কেজি। তাহলে এখানে সাইড নোটে দিবেন আপনারা যে 1000 গ্রাম সমান 1 কেজি, সুতরাং 400 গ্রাম সমান 0.4 কেজি। তাহলে একদিনে যেহেতু এতটুকু করেন তাহলে 1 মাস বা 30 দিন কতটুকু করবে?
তাহলে 1 মাস বা 30 দিনে করেন 20.4 গুণ 30 কেজি। অর্থাৎ আমরা গুণ করলে সরাসরি কি পাবো? আমরা গুণ করলে সরাসরি পাবো 612 কেজি। আর যদি শর্টকাটে করেন তাহলে একটু দেখুন, এখানে যদি আমরা শুধুমাত্র দশমিক না চিন্তা করে যদি 20 গুণ 30 করি তাহলে কত হবে? 600। আর 0.4 গুণ যদি আমরা 30 করি তাহলে কত হবে? 12। তাহলে 600 যোগ 12 কত হয়ে গেল? 612 কেজি। আমাদেরকে প্রশ্নে বলেছে 1 খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে এরূপ 7 খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে? তাহলে কি পরিমাণটাকে আমরা রাখবো হাতের ডানে। তাহলে আমরা লিখব 1 খণ্ড জমিতে উৎপন্ন হয় কতটুকু? 20.85 কেজি সরিষা। তাহলে 7 খণ্ড জমিতে কি হবে? আরও বেশি হবে। তাহলে 20.85 গুণ 7 কেজি সরিষা। তাহলে এখন আমরা কিভাবে গুণ করব? আমরা কিন্তু শর্টকাটে করতে পারি। তাহলে এখানে পাচ্ছি 7 গুণ 20 অর্থাৎ কত? 140। আর 0.85 গুণ 7 আমরা করে দিলে কি পাবো? তাহলে 85 গুণ 7 অর্থাৎ 5 7 35-এর 5, হাতে আছে 3, 7 8 56, 56 3 59। তাহলে এখানে যদি দুটি ঘরের পরে দশমিক বসে তাহলে পাবো 5.95। তাহলে 140-এর সাথে 5.95 যোগ করলে কত হবে? 145.95। তাহলে এই 95 মানে হচ্ছে 950, অর্থাৎ হচ্ছে কত? 950 গ্রাম। তাহলে এখানে এটিকে 145 আমরা কি লিখব? 950 কেজি। এটিকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 145 কেজি। আর এই দশমিকের পরের অংশটি কি হয়ে যাবে? গ্রাম। 950 গ্রাম। এরপরের প্রশ্ন আমাদেরকে বলেছে একটি মগের ভেতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি হবে? আমাদেরকে জানতে হবে যে ঘন সেন্টিমিটারের সাথে লিটারের কোনো সম্পর্ক আছে কিনা। এখন আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে 1500 ঘন সেন্টিমিটার সমান কত হবে? অবশ্যই 1.5 লিটার হবে। তাহলে মগের আয়তনকে তাহলে আমরা কি লিখতে পারবো? 1.5 লিটার। তাহলে আমাদের কি দেয়া আছে যে 1.5 লিটারে তাহলে 1 মগ পানি হয়। তাহলে তাহলে 1 লিটারে কত হবে? আরও কম, অর্থাৎ 1/1.5 মগ পানি। আর যেহেতু 270 লিটার দেওয়া আছে তাহলে 270 লিটারে কত হবে? আরও বেশি হবে। তাহলে 270 গুণ 1/1.5 মগ পানি। তাহলে 1 তো এখানে গুণ করলে 270ই হবে। তাহলে 270 ভাগ যদি আমরা 1.5 করি তাহলে কত পাবো আমরা? আমরা পাবো 180 মগ পানি। এখন দেখুন তো আমাদেরকে এটি কিভাবে আমরা সহজেই করতে পারি। 1.5কে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিতাম তাহলে কত হয়ে যেত? 3। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে এটি পূর্ণ সংখ্যা হয়ে যেত। আর এখানে 2 দ্বারা গুণ করলে আমরা কত হয়ে যেত? এটি 540। তখন 3 দ্বারা যদি আমরা 540কে ভাগ করতাম তাহলে সহজেই আমরা আমাদের উত্তর পেয়ে যেতাম। অর্থাৎ এখান থেকে পেতাম 3 একে 3, এখানে 2, এখানে 4 নেমে গেলে 3 8 24, এখানে 0 0 0, অর্থাৎ হচ্ছে 180। প্রশ্নে দেয়া আছে এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করেন। এই হিসাবে তিনি কি পরিমাণ চাল এবং লবণ বিক্রয় করেন? তাহলে প্রথমে আমরা চালের হিসাব করে ফেলি। তাহলে একদিনে চাল বিক্রয় করেন 18.3 কেজি। তাহলে 30 দিনে কি করবেন? চাল বিক্রয় করবেন আরও বেশি, অর্থাৎ 18.3 গুণ 30 কেজি। তাহলে শর্টকাট তো আপনারা জানেন। তাহলে এখানে কি হবে? 18 গুণ যদি আমরা 30 করি তাহলে কত হবে? 540।
আর যদি এখানে 0.3 গুণ 30 করি তাহলে কত হবে 9 কেজি। তাহলে এখানে কত পাবো সরাসরি আমরা 549 কেজি। আর একদিনে ডাল বিক্রয় করেন কতটুকু? 5.75 কেজি। তাহলে 30 দিনে কতটুকু করবেন? তাহলে 30 দিনে বিক্রয় করেন 5.75 গুণ 30 কেজি। তাহলে একইভাবে এখানে 30 গুণ 5 অর্থাৎ 150 আর 0.75 গুণ যদি আমরা 30 করি তাহলে কত পাবো? আমরা পাবো 22.5, অর্থাৎ আমরা কত পাবো 100। তাহলে কত হয়ে যাবে 72, কারণ 22 হলে কত হবে 150-এর সাথে 172। আর 0.5কে তখন আমরা কি লিখবো 500 গ্রাম। তাহলে 172 কেজি 500 গ্রাম, কারণ 1000 গ্রামে 1 কেজি হয়। তাহলে 1000 গ্রাম থেকে বাকি যে অংশটি কম থাকবে সেটিকে আমরা কেজিতে না লিখে গ্রামে লিখব। তাহলে এভাবে আমরা চাল এবং ডালের হিসাব বের করে নিলাম। প্রশ্নে দেয়া আছে কোনো পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকার দুধ লাগবে? তাহলে এই সমস্যাটি আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে যে একদিনে যতটুকু লাগে আমরা 30 দিনের পরিমাণ বের করে এরপরে 1 লিটার দুধের দাম দিয়ে গুণ করে দিতে পারি। আবার আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে একদিনে যতটুকু লাগে তার দাম বের করে 30 দিনের দাম বের করতে পারি। তাহলে আমরা একটি করে নিই। তাহলে প্রথমে যদি করি একদিনে দুধ লাগে 1.25 লিটার, তাহলে 30 দিনে কতটুকু লাগবে? আমার আরও বেশি লাগবে, অর্থাৎ 1.25 গুণ 30 লিটার। তাহলে এখানে যদি শর্টকাটে গুণ করি তাহলে কত হবে 30 গুণ 31 আর 0.25 গুণ 30 অর্থাৎ 7.5, অর্থাৎ কত হয়ে গেল 37.5 লিটার। এখন তাহলে কি দেয়া আছে 1 লিটারের বা 1 লিটার দুধের দাম কত দেয়া আছে 52 টাকা। তাহলে আমার কতটুকু লাগছে 37.5 লিটার। তাহলে 37.5 লিটার দুধের দাম কত হবে? তাহলে 52 গুণ 37.5 টাকা। তাহলে এখানে গুণ তো আপনারা করতে পারেন, আপনারা নিজেদের মতো করে নিলেই হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 1950 টাকা। আমাদেরকে প্রশ্নে দেয়া আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 ও 40 মিটার। এর ভেতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদেরকে কি দেয়া আছে আয়তাকার একটি বাগান যার দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। বলা আছে বাগানের চতুর্দিকে কি দেয়া আছে 2 মিটার রাস্তা দেয়া আছে। এখন এই যে বলেছে বাগানের চতুর্দিকে, এটি হয় ভেতরে থাকে বা বাইরে থাকে। তাহলে রাস্তাটি আমাদেরকে বলেছে ভেতরের দিকে। তাহলে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে যে বাগানের, তার ভেতরের দিকে 2 মিটার করে কি দেয়া আছে রাস্তা দেয়া আছে। এখন বলেছে রাস্তার ক্ষেত্রফল বের করতে। এইসব ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে সেটি আমরা গুণ করে একটি ক্ষেত্রফল বের করি। এখন আমাদেরকে বুঝতে হবে যে ক্ষেত্রফলটি যেটি আমরা পাবো সেটি কি রাস্তা সহ পাবো না রাস্তা বাদে পাবো। এই যে দৈর্ঘ্যটি আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে কিন্তু রাস্তা আছে, এই প্রস্থটি যেটি দেখতে পাচ্ছি এর ভেতরেও রাস্তা আছে। তাই আমরা 60 এবং 40 গুণ করে যে ক্ষেত্রফলটি পাবো সেটি পাবো রাস্তা সহ ক্ষেত্রফল। তাহলে আমরা পাচ্ছি রাস্তা সহ দৈর্ঘ্য কত দেয়া আছে প্রথমে 60 মিটার এবং রাস্তা সহ প্রস্থ 40 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল আমরা বের করি। 60 গুণ 40 বা 40 গুণ 60 বর্গ মিটার, অর্থাৎ কত 2400 বর্গ মিটার। যেহেতু এটি আয়তাকার তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়ে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন তাহলে আমাদেরকে কি করতে হবে রাস্তা বাদে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে রাস্তা সহ থেকে রাস্তা বাদে বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাই রাস্তা বাদে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, প্রথমে রাস্তাটি বাদ দিতে হবে। কোথা থেকে বাদ দিতে হবে? দৈর্ঘ্য থেকে এবং প্রস্থ থেকে। তাহলে আমার
কয়টি দৈর্ঘ্য আছে, এখানে একটি দৈর্ঘ্য, এখানে একটি দৈর্ঘ্য। তাহলে এই দুটি দৈর্ঘ্য থেকে আমরা কত বাদ দিব? এখানে 2 মিটার রাস্তা, এখানে 2 মিটার, অর্থাৎ 4 মিটার। তাহলে আমরা কি পাচ্ছি? রাস্তা বাদে দৈর্ঘ্য তাহলে কত? 60 বিয়োগ 2 গুণ 2 মিটার, অর্থাৎ কত? আমরা 60 বিয়োগ 4 অর্থাৎ 56 মিটার। একইভাবে রাস্তা বাদে আমরা কি বের করব? প্রস্থ। তাহলে প্রস্থতেও দেখুন 2 মিটার 2 মিটার করে 4 মিটার রয়েছে, তাই এই 4 মিটার আমাদের বাদ দিতে হবে। তাহলে 40 বিয়োগ 2 গুণ 2 অর্থাৎ 2টি 2 মিটার করে রয়েছে, তাই আমরা 2 গুণ 2 করলাম। এখানে যদি 3 মিটার করে থাকতো তাহলে আমরা 3 গুণ 2 করতাম, আর যদি 4 মিটার থাকতো তাহলে 4 গুণ 2 করতাম, কারণ এখানে এই 2 হচ্ছে 2টি রয়েছে তাই, আর এটি হচ্ছে এর পরিমাপ। তাহলে এখানে আমরা পাচ্ছি 40 বিয়োগ 4 মিটার, বা সংক্ষেপে লিখতে পারি 36 মিটার। এখন তাহলে আমরা কি পাচ্ছি? রাস্তা বাদে একটি দৈর্ঘ্য পাচ্ছি, রাস্তা বাদে একটি প্রস্থ পাচ্ছি। তাহলে আমরা এখন কি করে দিতে পারবো? রাস্তা বাদে ক্ষেত্রফল বের করে নিতে পারবো। সুতরাং রাস্তা বাদে ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি? 56 গুণ 36 বর্গ মিটার, অর্থাৎ কত পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 2016 বর্গ মিটার। এখন রাস্তা বাদেও জানি, রাস্তা সহ জানি, তাহলে একটি থেকে একটি বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান তাহলে কত হবে? 2400 বিয়োগ 2016 বর্গ মিটার, অর্থাৎ কত? 384 বর্গ মিটার। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, যদি রাস্তা ভেতরে বলে তাহলে আমাদের দুইটি রাস্তার যে মাপ দেওয়া থাকবে সেটিকে বিয়োগ করতে হবে, দৈর্ঘ্য থেকেও প্রস্থ থেকেও। আর যদি রাস্তা বাইরে দেওয়া থাকে তাহলে প্রথমে যে ক্ষেত্রফলটি বের করব, সেটি বের করার পরে আমাদের যত মিটার করে দেওয়া থাকবে 2 গুণ তত মিটার করে দৈর্ঘ্য এবং প্রস্থতে যোগ করে দিতে হবে। অর্থাৎ যদি এটি বলতো 2 মিটার বাইরে রয়েছে, তখন আমরা কি করতাম? 2 গুণ 2 যোগ করে দিতাম কিসের সাথে? দৈর্ঘ্যের সাথে একবার, অর্থাৎ তখন হয়ে যেত আমার 64, এবং 2 গুণ 2 4 মিটার প্রস্থের সাথেও যোগ করে দিতাম, তাহলে হয়ে যেত 40 গুণ 4 44। তাহলে এভাবে করে রাস্তার ভেতরে এবং বাইরে থাকলেও আপনারা কিন্তু কি করতে পারবেন? ক্ষেত্রফল বের করতে পারবেন। আর তখন কিন্তু কি হয়ে যেত দেখুন, তখন রাস্তা যদি বাইরে থাকে তখন প্রথমের ক্ষেত্রফলটি হবে রাস্তা বাদে, আর পরে যোগ করার পরে যেটি পেতেন সেটি হতো রাস্তা সহ। আর ঘুরে ফিরে কিন্তু বড়টি থেকে ছোটটি বিয়োগ করলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। প্রশ্নে আমাদেরকে বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গমিটারে 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে এই ধরনের সমস্যা আমরা করেছি। যেমন আমাদেরকে প্রথমে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাই আমরা প্রথমে কি ধরে নিব? ধরি প্রস্থ ক। তাহলে দৈর্ঘ্য কত হবে? 3 গুণ, অর্থাৎ 3 ক। তাহলে ক্ষেত্রফল কত হবে সেটি আমরা একটু বের করে রাখি। ক গুণ 3 ক বর্গ একক, অর্থাৎ কত? 3 ক স্কয়ার বর্গ একক আমরা আপাতত বের করে রাখলাম। এখন আমাদেরকে কি দেয়া আছে? যে দেয়া আছে 7.50 টাকার দরে মোট কার্পেটটি মুড়তে 1102.50 টাকা ব্যয় হয়। তাহলে এখান থেকে যেই মেঝেতে আমার 1102.50 টাকা খরচ হয়, সেই মেঝের ক্ষেত্রফল বের করতে পারলেই আমরা বের করতে পারবো সম্পূর্ণ ক্ষেত্রফল আসলে কত। এজন্য আমাদের 1 বর্গমিটার খরচ দেওয়া আছে। বর্গ কথাটি কোথায় ব্যবহার হয়? ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাই আমরা এই তথ্যটি ব্যবহার করে আমরা কি করতে পারবো? আমাদের মোট ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ আমাদেরকে দেওয়া আছে 7.50 টাকা কোথায় খরচ হয়? 1 বর্গমিটারে। আর এখানে টোটাল একটি খরচ যেহেতু দেয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? একটি বর্গমিটার পেয়ে যাব, যেটি আমাদের কি হবে? ক্ষেত্রফল হবে। তাই আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 7.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারে। তাহলে 1 টাকা খরচ হয় আরও কমে, অর্থাৎ 1/7.50 বর্গ মিটার।
আর তাহলে 1102.50 টাকা খরচ হবে কততে? তাহলে 1102.50 গুণ 1/7.5। তাহলে আমরা এখান থেকে কত পাবো? 147 বর্গ মিটারে বা 147 বর্গ মিটার। তাহলে এখন এই 147 বর্গ মিটার যেহেতু সম্পূর্ণ মেঝেতে আমার খরচ হয়, তাহলে আমার সম্পূর্ণ মেঝেটির ক্ষেত্রফল হচ্ছে কত? 147 বর্গ মিটার। আর এটিও কি আমার ক্ষেত্রফল, আর এখানে আমরা এটি হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা প্রশ্নমতে কি লিখতে পারি? আমরা প্রশ্নমতে লিখতে পারি 3 ক স্কয়ার সমান 147, কারণ ক্ষেত্রফল এটিও এটিও। তাহলে এখান থেকে ক স্কয়ার সমান কি পাবো? 147/3। ক স্কয়ার সমান তাহলে কত পাচ্ছি আমরা? 49। ক সমান আমরা কি পাচ্ছি? যদি আমরা বর্গমূল করে দিই তাহলে সুতরাং ক সমান কত? 7। আর ক আমরা কাকে ধরেছিলাম? প্রস্থকে। সুতরাং প্রস্থ 7 মিটার। তাহলে এখন দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, অর্থাৎ 3 গুণ 7 মিটার সমান কত হচ্ছে? 21 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য 7 মিটার এবং প্রস্থ 21 মিটার।